আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 529। প্রচার হয়েছিল 8/1/2024। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 316 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে জরিনা। এখানে অনেকগুলো তথ্য আছে, বিশেষ চিহ্নও আছে এবং ওনার ঠিকানার জায়গায় যে শব্দটা ছিল দক্ষিণ হাতিয়া সন্দ্বীপ নোয়াখালী। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এখানে যেসব তথ্য পাচ্ছি আমি, সন্ধানকারীর ভূমিকায় যারা ছিলেন তাদের মধ্যে প্রথম তথ্য পাঠিয়েছেন তুহিন ভাই, শারমিন রুবি, ইয়াসমিন, তানভীর, শাহিনা, মনিরুজ্জামান এবং আরিফ হোসেন। আরিফ হোসেন কোন আরিফ? এটা আমাদের অফিসের আরিফ নাকি? আচ্ছা, আমাদের অফিসের আরিফ হলে তো নাম লেখার কথা না। জি না, এই আরিফ হোসেন টিম মেম্বার। আসলে এই আরিফ হোসেন আমাদের আরিফ না। তথ্য যেভাবে এসছেন, তুহিন ভাই তথ্য পাঠিয়েছেন রাত 11টা 2 মিনিটে, রাত 12টা 14 মিনিটে শারমিন রুবি, 12টা 48 মিনিটে আফরোজা ইয়াসমিন, 12টা 49 মিনিটে তানভীর, 12টা 50 মিনিটে শাহিনা, মনিরুজ্জামান 12টা 51 মিনিটে এবং 12টা 52 মিনিটে আরিফ হোসেন। আপনারা কি রাতের বেলা ঘুমান না? আজকাল তো অনেকেই রাত 2টা 3টার আগে ঘুমায় না। না, আমি একটু সকাল সকাল ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করি। এই জন্য অনেক সময় আপনারা টেক্সট পাঠানোর পরে হোয়াটসঅ্যাপে টেক্সট পাঠালে খুব একটা আমার দেখা হয় না। এটা হচ্ছে বিষয়। পরের দিন সকালবেলা আমি যদি দেখি তাহলে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিই। আরেকটা বিষয় আপনারা হয়তো বা খেয়াল করবেন যে আগে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতাম, এখন আমি কেন রিপ্লাই দিই না? তার প্রথমতম কারণ হচ্ছে আমি একটা ফোন ইউজ করি। যে ফোনটা আমি আগে খুব বেশি ইউজ করতাম, ওই ফোনটা আমার ম্যাক্সিমাম টাইমই নেটের বাইরে থাকে। হ্যাঁ, ফোন ইউজ করা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি, এটাও বলা চলে। যাই হোক, যেভাবে তথ্য পাঠিয়েছেন আমাদের এখানে তুহিন ভাইয়ের ভিডিও ফুটেজটা আমরা একটু দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আশা করছি জি ভাই। পাশাপাশি আমাদের আপন ঠিকানা সকল শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আপনি সহ সবাই যে যার অবস্থানে ভালো আছেন, ভালো থাকুন সবসময় কামনাই করি। ভাইয়া কথা বলছিলাম আমাদের জরিনা আপুর ভিডিওটা ছিল 329তম পর্ব। তো ভাইয়া 329 না 529। বেশ কিছু জি, কিছু করতে হয়েছে বলে মনে হয় না। আমাদের যেটা হয়েছিল, আপুর বিশেষ তথ্য ছিল যে উনি হাতিয়ার নাম বলেছিলেন, পাশাপাশি একটা বাজারের নাম বলেছিলেন। হ্যাঁ, তো এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের আমরা ভিডিওটা শেয়ার, আমাদের আইডিতে ভিডিওটা শেয়ার করার পাশাপাশি যেটা হয়েছে, হাতিয়াতে আমাদের অনেক কাজ করা হয়েছে ভাই। আমাদের বেশ কিছু ভিডিও নিয়ে কাজ করা হয়েছে, মোটামুটি অনেকজন তথ্যদাতা বা সোর্সদের সাথে আমাদের সম্পর্ক বা এক ছিলেন। এই বিষয়টা মাথায় রেখে হচ্ছে ভাই আমি আমার ব্যক্তিগত আইডিতে ভিডিওটার একটা স্ক্রিনশট নিয়ে প্রাথমিক কিছু তথ্য দিয়ে হচ্ছে আমার ব্যক্তিগত আইডিতে একটা পোস্ট করি, পাশাপাশি হাতিয়ার যারা ছিলেন ওনাদেরকে মেনশন করে দিই ওই আইডিতে পোস্টে। তো ভাই ওইখান থেকে মোটামুটি অনেকগুলা কপি পোস্ট হয়েছিল হাতিয়ার বিভিন্ন অঞ্চলের গ্রুপগুলোতে, বা যারা আমার ব্যক্তিগত আইডিতে ছিলেন বা মেসেঞ্জারে আমি অনেক বিষয়টা দিয়েছি, অনেকগুলো শেয়ারও হয়। এই ক্ষেত্রে হচ্ছে ভাইয়া আমাকে ওই পোস্ট থেকে হচ্ছে বেশ কয়েকজন আমাকে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে। একজন শিপাত নামের ভাই, উনিও পরিবারটাকে চিনতে পারে। একজন হচ্ছে সুজন ভাই, উনিও চিনতে পারে। কিন্তু হচ্ছে আমাদেরকে মানে খুব কাছের আত্মীয় স্বজন বা পরিবারের সদস্য কারো ফোন নাম্বার দিতে পারছিলেন না। ওই এলাকাতে পরিবারটা ছিল না, নদী ভাঙার কারণে অন্য কোথাও চলে গিয়েছিল, যার কারণে। তো ভাই এরই মধ্যে হচ্ছে একজন আব্দুল কাদের ভাই আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। উনি বলছেন ভাই আমার পাশের এলাকা, আমি খবর পেয়েছি ওই পরিবারটা এখানে ছিল কিন্তু নেই, কিন্তু আমাদের আত্মীয় স্বজন আছে এখানে। আমি যা দেখতেছি যে আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করা যায় কিনা। তো ভাইজান লেগেছিলেন, লেগে থাকার পর রাত মোটামুটি 11:30টার দিকে আমাকে ফোন করে জানালেন যে ভাই আমি ওনার মামাতো বোনের খবর পেয়েছি যে জরিনা আমাদের ভিকটিম, ওনার আপন মামাতো বোন, উনি এলাকাতে আছে এখনো। তো আমি আব্দুল কাদের আমাদের তথ্যদাতা যিনি, উনি এলাকাতে যাওয়ার পর ওনার আত্মীয় একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করার পর ওই ঠিকানাটা পায়। তো উনি মোটরসাইকেল নিয়ে হচ্ছে রাত্রে ভাইয়া ওই মামাতো বোনের বাড়িতে চলে যায় সোজাসুজি রাতে 11:30 বা 12টার কাছাকাছি হবে। মাশাআল্লাহ। তো মামাতো বোনের বাড়িতে যাওয়ার পরে বিস্তারিত কথাগুলো ওনাকে জানায়, ওনাদেরকে ভিডিওটা দেখানোর পরে আমাদের সাথে কথা বলিয়ে দেয়। তো আমরা কথা বলে ওনার ফোন নাম্বার নিয়ে যেটা বুঝতে পারি যে হ্যাঁ এটাই ওনার দাবিকৃত মামাতো বোন। তারপরে ওনার সাথে কথা সবকিছু মিলানোর পর ওনার কাছে নাম্বার ছিল, ওই পরিবারের নাম্বার ওনার কাছে ছিল না, বলে যেন সকালে দিতে পারবো এরকম কিছু। তো এরপর মামাতো ভাইয়ের একটা নাম্বার দেয়, মামাতো ভাইয়ের সাথে আমরা কথা বলি। তো মামাতো বোন থেকে ঠিকানা নিয়ে হচ্ছে ভাই আমাদের আব্দুল কাদের ভাই যিনি তথ্যদাতা, উনি সরাসরি হচ্ছে পার্শ্ববর্তী আরেকটি গ্রামে সম্ভবত জরিনাপুর দাবিকৃত আপন চাচা জামাল সাহেব, ছোট চাচা, ওই চাচার বাড়িতে চলে যায় রাত্রেই। মোটামুটি রাত তখন 1টা বেজে গেছে।
যাওয়ার পর ওইখানে তাদের সাথে বিস্তারিত কথা বলে ওনাকে ভিডিওটা দেখায়, দেখার পরে আমাদের ফোন নাম্বার দেয় বা আমাদেরকে ফোন নাম্বার দেয়। তো ওই মুহূর্তে আমিও ফোন দিচ্ছি চাচাকে। ফোন দেওয়ার পরে চাচা বলে যে হ্যাঁ ঠিক আছে, সবকিছুই মিল আছে, এটাই আমাদের ভাতিজি। এখন তো ওরা এলাকাতে নেই, ওরা হাতিয়াতে চলে গেছে, হাতিয়ার অন্য পারে চলে গেছে, নদীর অন্য পারে। আমরা সকালে দেখি আমাদের কাছে যে নাম্বার গুলো আছে বা যোগাযোগ ছিল ওগুলো এখন ব্যবহৃত হচ্ছে না, নাম্বার গুলা বন্ধ আছে হয়তো বা। আমরা দেখি আপনাদেরকে, আমরা সকালে ওদের সাথে যোগাযোগ করব। তো এইভাবে ভাই আমরা রাত মোটামুটি 2টা পর্যন্ত বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়েছি, সবার সাথে কথা বলেছি। যাচাই বাছাই করার পরে পরিবারের নাম্বার গুলো পেয়েছি। মোটামুটি রাত 2টা পর্যন্ত আমরা আর ফোন দিই নাই কাউকে। নাম্বার গুলো কালেক্ট করার পরে সবকিছু আমরা অফিসে দিয়ে দিয়েছি, যেহেতু অনেক রাত হয়েছে, আর ফোন দেওয়া ঠিক হবে না কাউকে মধ্যরাতে, গভীর রাতে। তো এই পর্যন্ত ভাইয়া আমরা সকালে আরিফ ভাইকে দেওয়ার পরে উনি সম্পূর্ণ বিষয়ে যাচাই করেছে সকালে বা হয়তো বা। তো ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া, বিশেষ করে আমাদের যে তথ্যদাতা কাদের সাহেব। এছাড়া আমাদের অনেকজন তথ্যদাতা ছিল সকাল পর্যন্ত, অনেকে আবার মেসেজ করেছে, ফোন নাম্বার দিয়েছে, তথ্য দিয়েছে। সবাইকে ধন্যবাদ। আর ভালো থাকবেন ভাই, দোয়া করবেন আমাদের জন্য, দোয়া রইল। আর আপন ঠিকানা সকল শুভাকাঙ্ক্ষী দর্শক শ্রোতা যারা আছেন সবাই সবসময় আমাদের কাজগুলোকে আরো সহজ করে দিবেন। বিশেষ করে নিজের জেলা, যখন নিজের একটা আশেপাশের গ্রাম, নিজের একটা ইউনিয়ন বা আপনার পার্শ্ববর্তী কোনো জেলার নাম আসবে, অবশ্যই আপনার পরিচিত পরিজন সবাইকে ট্যাগ করবেন, মেনশন করবেন, শেয়ার করে ওদের কাছে, ওদের ব্যক্তিগত ইনবক্সে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। এই বিশেষ অনুরোধগুলো করে হচ্ছে সবার কাছে বিশেষ অনুরোধ রইল। তো ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুহিন ভাই, আপনিও ক্লাস নিয়েছেন দেখে আমার সমযাত্রী মনে হচ্ছে। ওকে, তো প্রথম কথা হচ্ছে তুহিন ভাইকে অনেকদিন পরে দেখলাম আমরা স্ক্রিনে। তুহিন ভাই ভালো থাকেন, সবসময় দোয়া করি। সম্ভবত উনি এখন দুবাইয়ে থাকেন, ওখান থেকে ভিডিও পাঠিয়েছেন। পিছনের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে অ্যাভয়েড করতে পারলে খুব ভালো হয়। আর যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা অ্যাভয়েড করতে নাই পারেন তাহলে সামনের যে ফেস লাইটটা আছে সেটা বাড়িয়ে দেবেন। হ্যাঁ, এটা হচ্ছে যারা ভিডিও করেন তাদের সবার জন্য সাজেশন। মাশাআল্লাহ, আপনারা অনেক প্রফেশনাল হয়ে গেছেন এখন। বিশেষ করে আপনি আছেন, তানভীর ভাই আছেন, শিহাব ভাই, মারুফ ভাইকে অনেকদিন যাবত পাই না আমি স্ক্রিনে। এবং আমার যারা নতুন টিম মেম্বার যারা ভিডিও পাঠাচ্ছেন তারা এখন ভিডিওর ব্যাপারে খুব সচেতন, কিভাবে পাঠালে ভালো হবে, কোন গ্রাফিক্সের কাজ করতে হবে, কিভাবে করলে করা যায়। দেখেন, ওনারা ছোট্ট একটা ফুটেজ পাঠায় 2 থেকে 3 মিনিটের মতো, হয়তো মাসে একটা বা দুটো যায়, কিন্তু এটার পিছনে কি পরিমাণ পরিশ্রম করে। মাশাআল্লাহ, আমি খুব লাকি। সামহাও আমি এমন একটা টিমকে নিয়ে কাজ করছি যাদের সঙ্গে আমার ফিজিক্যালি মিট হয়তো বা বছরে 1বার হয়, 2বার হয়, অথবা হয় না, কারোর সঙ্গে তো জীবনে 1বার দেখা হয়েছে, কিন্তু তারা এই অনুষ্ঠানটার প্রতি এতটা আন্তরিক, তাদের এই ভালোবাসা, তাদের এই রেসপেক্ট, তাদের এই সহমর্মিতা এবং তাদের এই পরিশ্রম আজকে আমাদের এই অনুষ্ঠানটাকে এত দূর নিয়ে এসছে। যেদিন ইউটিউবে অফিসিয়ালি আমার এই কন্টেন্টটাকে রিকগনাইজ করা হলো, আপনারা এখনও অফিসিয়াল ব্লগে গেলে পাবেন, আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে আমার না, এটা আমার সব টিম মেম্বারদের সফলতা। শুধু ইউটিউবে না, এর আগে বিবিসিতে হয়েছে, ইন্টারন্যাশনালি যদি আমি বলি বাংলাদেশের বিবিসিতে হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকাতে হয়েছে। বাংলাদেশের এমন কোনো পত্র পত্রিকা নাই, এমন কোনো টেলিভিশন চ্যানেল নাই যেটা আমাদের আপন ঠিকানাকে কভার করেনি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ধীরে ধীরে চাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটাকে গ্লোবালি, বিশ্বব্যাপী একটা জায়গায় নিয়ে যেতে। এবং আপনারা জানবেন হয়তো বা ইউটিউবে বাংলাদেশের এখন পর্যন্ত, হয়তো ধীরে ধীরে আরও অনেকেই আসবেন, বাংলাদেশের এখন পর্যন্ত একটা মাত্র কন্টেন্ট যেটাকে ইউটিউবের অফিসিয়াল ব্লগে স্বীকৃতি দেওয়া হয়েছে, মানে সেটা নিয়ে রিপোর্ট হয়েছে, এবং যেন তেন রিপোর্ট না, অনেক বড় রিপোর্ট হয়েছে। এবং শুধুমাত্র বাংলাদেশ না, এটাকে ফোকাস করা হচ্ছে সাউথ এশিয়ান দেশগুলোর মধ্যে। সো আমার জানা মতে পৃথিবীর কোথাও এই ফরম্যাটে এই অনুষ্ঠানটা হয় না। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন এটার সাথে পৃথিবীর অন্যান্য দেশের সোশিও ইকোনমিক কন্ডিশন খুব মিলে যায়, পার্শ্ববর্তী দেশ সাউথ এশিয়ান কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলো তো খুবই ভালোভাবে মিলে যায়। ইন্ডিয়াতে এই ফরম্যাট নিয়ে খুব ভালোভাবে কাজ করার সুযোগ আছে, এবং সেখানে হাজার হাজার ছেলে মেয়েকে ফিরিয়ে দেওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি। এবং এই ফরম্যাট নিয়ে অনেকেই আমাকে মেইলও করেন যে তারা কাজ করতে চান, কীভাবে কাজ করতে। ইটস ভেরি ইজি ফরম্যাট, এবং আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে আমি কীভাবে কাজ করি, কীভাবে শুরু হয়েছে, কীভাবে যাচ্ছে, সব কিছুই ওপেন। এবং এই ওপেন থাকার পেছনের অন্যতম কারণ হচ্ছে যাতে করে অনুষ্ঠানের ট্রান্সপারেন্সি নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন না ওঠে। আমি ভুল করলেও বলে দিই, আমার সীমাবদ্ধতা আমি বলে দিই, এবং আমি কীভাবে কাজ করছি সেটাও আমি ওপেন রেখেছি। কেউ যদি করতেও চায় সেটা নিয়ে আমার কোনোদিন কোনো সে ছিল না, আনলেস আমার কাজকে যদি বাধাগ্রস্ত না করে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা এতদূর পর্যন্ত এসেছি, এবং আমি চাই এইটার দেখা দেখি অন্যান্য দেশগুলোতেও এটা শুরু হোক। যে কেউ শুরু করলেও এটা শুরু করুক, এবং এটা শুরু করলে কে পায়োনিয়ার, কে ক্রেডিট পাবে, কি হবে না হবে সেটা নিয়ে আমার কোনো সে নাই। কিন্তু এই ধারাতে অন্তত হাজার হাজার ছেলে মেয়েকে তাদের পরিবারে ফেরানো সম্ভব, যারা ছোটোবেলায় হারিয়ে গেছে একটা নির্দিষ্ট বয়সে, এবং হারিয়ে যাওয়ার পরে তারা অন্তত বেসিক কিছু ইনফরমেশন মনে রাখতে পেরেছে, যে ইনফরমেশন খাটিয়ে সে ফিরে যেতে পারেনি। এবং সেটাকে যদি মাস ক্রাউডের কাছে নিয়ে আসা যায়, যেটা
যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভব, তাহলে ডেফিনেটলি সেটা কাজ করবে, এবং সেটা আমরা গত 3 বছরে প্রমাণ দিয়েছি। এবং আমার কেন জানি মনে হয় সেই জায়গাটিতে একটা সময় বিশেষ করে সাউথ এশিয়ান দেশগুলো আছে সেগুলো যাবে, এবং এই জন্য আমাদের এই কন্টেন্টগুলোকে আমরা সাবটাইটেল করার চেষ্টা করছি, ইংলিশে নিয়ে আসার চেষ্টা করছি, যেটা করতে গিয়ে আমাদের একটু বেগ পেতে হচ্ছে। বেগটা আমি বলেই দিই আপনাদেরকে, আমাদের মূল যে সমস্যাটা হচ্ছে, আমাদের একটা কন্টেন্ট রেকর্ড হওয়ার পরে আমাদের সাবটাইটেল টিমের কাছে যায়। আমাদের টিমটা এখন পর্যন্ত সুসংগঠিত না। তারা একটা ভিডিও 50 মিনিট বা তার অধিক সময়ের ভিডিও এখন পর্যন্ত আমাদের কাছে পাঠাতে 2 থেকে 3 দিন সময় নিচ্ছে, যেটা আমাদের জন্য খুব লেন্দি সময়। সো আমরা চেষ্টা করছি যেটাকে যত দ্রুত কমিয়ে নিয়ে আসা যায়, দিনের কাজ দিনে শেষ করা যায় কিনা, অন্তত একদিনের মধ্যে শেষ করা যায় কিনা, এবং সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আগামী মার্চ এপ্রিলের মধ্যে মোটামুটি ফুল ফ্লেজে এইভাবে চলে আসতে হবে। তো ইনশাল্লাহ আমরা আগাচ্ছি, যে কারণে আমাদের ভিডিওর কন্টিনিউশন গ্যাপ হয়ে যাচ্ছে, এবং আমার মনে হয় যে সেটা 2-3 মাসের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আরও বেশ কিছু বিষয় আছে। আমি বেশ কিছু ব্র্যান্ড নিয়ে কাজ করি, আপনারা জানেন। এই ব্র্যান্ডের কাজগুলো আমাকে করতে হয়, এবং এই ব্র্যান্ডের কাজগুলো আসলে রাতারাতি কাজ করে একদিনে ভিডিও করে একদিনে পাবলিশ করা যায় না। এগুলো রেকর্ডিং হয়, এডিটিং হয়, যথেষ্ট সময় লাগে, ক্লায়েন্টের পছন্দ অপছন্দের ব্যাপার আছে। সো এই কাজগুলো আমার করতে হয়, কারণ যেহেতু আমার রুজির ব্যাপার আছে। ওই কাজগুলো করতে গিয়েও কিন্তু আমাদের এই কাজগুলো পিছপা হয়। আমার 2024-এর প্রথম এবং প্রধান টার্গেট হচ্ছে সাবটাইটেল করা, এবং পাশাপাশি আমার টিমটা বড় করা। টিম বড় করার টার্গেট আমার অনেক সময় ধরে ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি পারফেক্টলি ডেডিকেশন নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করতে চাই এরকম ছেলে মেয়ে আমি ডেফিনেটলি এখন পর্যন্ত আমার মন যেরকম চাই সেরকম পাইনি, যে কারণে আমার টিম বড় করাটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে। বাট আমাকে টিম বড় করতেই হবে, কারণ আমি এখানে বিশাল একটা সম্ভাবনা দেখতে পাই, এবং ইনশাল্লাহ আপনারা দোয়া করলে সেই সম্ভাবনার বাস্তবায়ন হয়তো আমি আমার জীবনদশায় দেখে যেতে পারবো ইনশাল্লাহ। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। জরিনা কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার সঙ্গে কারা কারা আসছে একটু পরিচিত হই। নাম কি ভাই আপনার? মোহাম্মদ হাসিব। হাসিব কি হন আপনি? বাস্তে ভাতিজা। এটা কে আম্মা? নাম কি আপনার? ও আচ্ছা, প্রথম দিন তো আসছিল না? কি নাম তোমার? টুয়া। তোয়া। আচ্ছা, আপনার নাম? আনোয়াতিক। কি হন আপনি? মেজো ভাই। ওনার মেজো ভাই, মানে আপনাদের পরিবারে বড় হয়েছে উনি। আচ্ছা, আসতেছি আপনার কাছে। আপনার নাম ভাই? মফিজুল ইসলাম। কি হন আপনি? হাজবেন্ড। স্বামী। তো বিয়ে শাদী কত বছর? 17 বছর। 17 বছর। 17। জানতেন আপনি ওনার সম্পর্কে বিয়ের আগে যে উনি ছোটবেলায় এরকম হারা গেছে? হ্যাঁ, আপনি চেষ্টা করছেন কখনো খুঁজে দেওয়ার জন্য? না, এরকমটা কেন চেষ্টা করেন নাই? এটা তো আপনার বিশাল দায়িত্ব ছিল। না, এটা কেউ বলে নাই এবং কেউ ই করে নাই, উনিও খুব একটা জোর দেয় নাই না? তো আপনি জানলেন কিভাবে যে এই অনুষ্ঠানের ব্যাপারে? আপনি জানছেন নাকি উনি এসে আপনাকে বলছেন? না, এই যে আমার ভাতিজা, উনি। ভাতিজা, আপনি বলছেন ওনাকে? জি। কি বলছেন বলেন তো? মানে আমি বাড়িতে গেলে আমার দাদি আমার কাছে কান্নাকাটি করে আর কি, হ্যাঁ। যে আমি যদি মরে যাওয়ার আগে একবার ওর বাপ মার সন্ধানটা পাই তাহলে ভালো হবে। আমি অনেক বাবার চেষ্টা করছি কিন্তু পারি নাই, অনেক জায়গায় চাকরি করছি তো পারি নাই। পরে একদিন হঠাৎ করে ফেসবুকে ঢুকে মানে আপনাদের তাহমিনার 166তম পর্বটা, আচ্ছা, মানে ওটা দেখে আমি নিজে কান্না তৈরি করছি। ওটা দেখে পরে আমার আগ্রহ হয়েছে, পরে আমি আমার ফুবুর সাথে কথা বলছি বিষয়টা নিয়ে, ফুবুরে ভিডিওটাও দেখাইছি। দেখানি পরে ফুবু বলে আচ্ছা তুমি যোগাযোগ করো। আচ্ছা, তারপরে ওনার আগ্রহটা ছিল। জি, আচ্ছা। তারপর আমার দাদি আছে, যে ওনার সাথে কথা বললাম, সবার সাথে বাড়িতে কথা। দাদি গানেন না কেন আজকে? দাদি অসুস্থ তো, কোমর সমস্যা। ও, বয়স হয়ে গেছে। আপনাদের পরিবারে বড় হয়েছে কিভাবে পাইছিলেন ভাই, একটু বলেন তো, কি মনে আছে আপনার? আপনার কি হয় সম্পর্কে? বোন? আমার বোন হয় বর্তমানে। হ্যাঁ, কি হয়েছিল একটু বলেন তো। সেদিন তো বলছে, শুনছেন ঘটনা তো সে বলছেই। তারপরে আপাই যে স্কুলে মাস্টার পড়াইতো সেই স্কুলে ভর্তি, ওখান থেকে আপা নিয়ে এসে পরে আমাদের বাড়িতে নিয়ে আসে। কত বছর যাবত ছিল আপনাদের ওইখানে? প্রায় 19-20-এর মতো। 19-20-এর মতো। আপনাদের জায়গা থেকে খুব একটা চেষ্টা করেন না আপনারা? দরকার পড়ে নাই, আমরা মাইনে নিয়েছিলেন এই জন্য আপনারা আর খোঁজেন না? আচ্ছা, ঠিক আছে। তো আজকে যদি পরিবার পাই কেমন লাগবে? ভালো হবে, যেহেতু বাপ মা আছে, পরিচয় হবে। আলহামদুলিল্লাহ। দেখা যাক কি করেন আপনি পেশায় ভাইজান? রং মিস্ত্রি। রং মিস্ত্রি। চলেন ভিতরে গিয়ে বসি, দেখা যাক কে আসছে। ব্যাগ নিয়ে চলেন, ব্যাগ নিয়ে যান। হ্যাঁ, মাঝামাঝি বসবেন, এখানে বসতে হবে কিন্তু 15-20 মিনিটের মতো। হ্যাঁ, যারা আসছে ওদের সাথে আমি কথা বলবো, কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? একা একা থাকতে সমস্যা নাই তো? সমস্যা হলো ওই যে কলিং বেল আছে, কলিং বেল চাপলে আমরা ভিতরে চলে আসবো। তৃতীয় ধাপ আমরা শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপে আমরা আপনাদেরকে পেপারটা একটু দেখাই। ওনার আসলে তেমন কিছুই মনে নাই,
আপনি বলেছেন যে ছোটবেলায় লঞ্চ দিয়ে ঢাকা এসেছেন, আসতে 2 দিন সময় লেগেছে। কার সাথে এসেছি, কার বাসায় এসেছি আমার কিচ্ছু মনে নেই, কীভাবে হারিয়েছি সেটাও মনে নেই। শুধু মনে আছে আমি ট্রেনে ছিলাম, ট্রেন থেকে একজন আমাকে তার বাসায় নিয়ে গেছেন। ওনার চাচার নাম মনে আছে, কিছু সাইড ইনফরমেশন আছে, ওনার মাথায় সম্ভবত একটা চিহ্ন আছে। আর অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি রমিজ মুমিন খসড়িয়া 4 নম্বর ওয়ার্ড, রানাগাছা, জামালপুর সদর, জামালপুর। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি গ্রাম জোটখালী 9 নম্বর ওয়ার্ড, আফাজিয়া, হাতিয়া, নোয়াখালী। এই হলো বিষয়। আপনারা একটু দেখে নেবেন বাবা মায়ের নাম উনি কী বলেছেন, এগুলো আমরা এখন মেলাবো। দাবি করা পরিবার সম্ভবত কাছাকাছি চলে আসছেন, আমরা অপেক্ষা করছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বসেন ভাই। বসেন। চাচি আসেন, এখানে বসেন। আর কেউ আছে? বসেন, 3 জন করে বসা যাবে ওখানে। সবাই একটু ফোন থাকলে ফোনটা একটু বন্ধ করে দিবেন বা সাইলেন্ট করে দিবেন। আপনার নাম কি? নাম? আচ্ছা, মুখে ওটা খুলে নিন, বলে সমস্যা নেই। নাম বলেন। নীলুফা। আপনি জরিনার কি হন? হ্যাঁ, ওনার কানে কি সমস্যা আছে? আচ্ছা আমি বলি, জরিনা আপনার কি হয়? হ্যাঁ, জি, মানে মা, মানে আপনি হচ্ছেন মা। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। আপনার নাম ভাই? আমার নাম দুলাল। দুলাল। আপনি ভাই? হ্যাঁ। আপন ভাই? আচ্ছা, এটা কি? আচ্ছা, এই জরিনার চোখও কি এরকম? ওনাদের আইডেন্টিক্যাল আই নাকি? হ্যাঁ, জরিনার একটা অন্য রকমের। হ্যাঁ, আচ্ছা, দেখছি ওনার মেয়ের চোখও কিন্তু এরকম। আপনার নাম? বেলালউদ্দিন। কি নাম? বেলালউদ্দিন। আপনি কি হন? নানা হইনি। আপন নানা না সম্পর্কের নাম? আমাদের বাড়ি ছিল পাশাপাশি আর কি। আচ্ছা, আপনার নাম ভাই? আমি মোহাম্মদ রাকিবউদ্দিন। আমি, আমার মামা হয়েছে আব্দুল কাদের, আমি ওনাকে নিয়ে আসছি আর কি। আব্দুল কাদের আপনার মামা? আব্দুল কাদের আপনি কি হন? জরিনা? আমি তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহ। আচ্ছা, আসতেছে আপনার কাছে। আপনার নাম? আমার নাম সিদ্দিক। সিদ্দিক। আপনি কি হন? আমি দুলালের শ্বশুর। ওই যে আপনার জামাই। আপনার নাম? আমার নাম অলিউদ্দিন। আপনি কি হন ভাই? আমি নানা। জরিনার নানা হন সম্পর্কে। ওকে, সো আপনি হচ্ছেন, নাম কি হলো? আমার নাম আব্দুল কাদের। আচ্ছা, আপনাকে তুহিন ভাই যোগাযোগ করছিল? কি হয়েছে ঘটনাটা আমাকে একটু বলেন তো কাদের ভাই। আপনার বাড়ি কোথায় হলো তার আগে বলেন। আমার বাড়ি হলো জেলা নোয়াখালী থানা হাতিয়া, ইউনিয়ন 8 নং সোনাদি ইউনিয়ন। জি। আমার নাম আব্দুল কাদের। আমি ভিডিও দেখার সাথে প্রথম মানিকবাজার নাম বলছিল, তো মানিকবাজারে অনেকের ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে অনেক ছিল না। পরে আমি ভিডিওটা ভালো দেখলাম। ভিডিওটা দেখার কথা কে বলছে আপনাকে? আমি আমার ফ্রেজে অ্যাড আছে সাথে। ওকে ওকে। আর 5 বছর আগে থেকে অ্যাড। ওকে। তা আমি যখন ভিডিওটা কমপ্লিট দেখার সাথে দেখি যে এই মাছ ধরার কথা বলছে, নদীতে মাছ ধরে, চিংড়ি মাছ ধরে। তখন আমি 4 নম্বর ওয়ার্ড, আমি 5 নম্বর ওয়ার্ডে, আমার পাশে। তখন আমি ভিডিও দেখে যখন দেখলাম এই, তখন আমি ওইখানে আমার একটা ফুফু আছে 4 নম্বর ওয়ার্ডে, আমার পাশে ছিল। আমার ফুফুর কাছে ফোন দিয়েছি, ফুফু তখন রাত 12টা বাজে, ফুফু ঘুমে। তা আমি সেই সকালে যাবো মনে করছি, তখন তুই আমাকে বলে যে, আমি কমেন্ট করছিলাম যে এটা আমি চিনি, তুই পাশাপাশি আমার বললো ভাই একটু চেষ্টা করেন। তখন আমি সকালে যাওয়ার চেষ্টা করছিলাম, হওয়ার করে তুই বলে এখন যাই, এখন যান, যাওয়ার পরে তাহলে সুবিধা হবে। আমি তো আমার সাথে একটা হুন্ডা আছে, তাতে 12টা বাজে আমি আমার ফুপুর কাছে যাই। ফুপুকে যখন ভিডিও দেখাইলাম, ফুপুরে তো আমার পাশে ছিল, এটা তো এর মানা লিলোপা। তো ফুপুরগুলো এখানে কে আছে বললো, এর মামতো বোন একটা আছে, ওরা বয়সও থাকে। তো এই আমি ফুপু করলো আচ্ছা ঠিক আছে, আমি বললাম এই মামতো ধরে নেন। তো মামতো ধরে নিচ্ছি, নামার পরে মামতো বোনে চিনছি, ভিডিও দেখাইলাম। তো মামতো দেখার পর মামতো বোনের নাম্বারটা তুই রেখে দিছি। হিয়ার পরে ওর চাচার নাম্বারটা লইছি। চাচার নাম্বার, চাচার বাড়ি হলো আরো 3-4 কিলোমিটার, 4-5 কিলোমিটার দক্ষিণে
আমি ওই জামালের কাছে যাই। আচ্ছা, জামালের কাছে গেলেন? জি। ওনার চাচার নাম জামাল? জামাল একটা আছে। হ্যাঁ। যাওয়ার পরে জামাল বলছে বাবুল নামে একজন আছে। হ্যাঁ, বাবুল আছে। আচ্ছা, হ্যাঁ। আমি জামালের কাছে যাওয়ার পর জামালের যখন বলছি এটা কি চিনেন, পিটার দেখাইলাম। দেখার পরে বলে এটা তো আমার ভাইজি, আমার বড় ভাইয়ের মেয়ে। তখন দেখার পরে আমি এলাম নাম্বারটা দেন, নাম্বারটা তুই মেয়েকে দিছি আর কি। তখন রাতের 1টা বাজে, তুই মেয়েকে নাম্বার দিই, দেওয়ার পরে আমি বাসায় এসেছি, আসার পরে এই আর কি। তার মানে আপনার মূল সহযোগিতা করছে আপনার ফুপু? হ্যাঁ, ফুপুকে যাওয়ার পর ফুপু চিনছি। ফুপু চিনছে ওই ভিডিওটা দেখার পরে? হ্যাঁ। আচ্ছা, ফুপু এমনি কি হয় নাকি সম্পর্কে কিছু? পাশাপাশি ছিল এই কারণে। আচ্ছা, এখন এই যে ওনার আমিও চিনি না, সজীব কি বেঁচে নাই? আপনার বাবা বেঁচে নাই? কোথায়? বাবা মারা গেছে। তা আপনি কি জরিনার চেয়ে ছোট না বড়? আমি বড়। বড়। জরিনা যে হারাইছে আপনি এটা বলতে পারবেন? আপনার মা তো আপনি বলতে পারবেন? কি হয়েছে বলেন তো একটু। আমি বলতে পারবো যে 2002 সালে বা 2001 সালে 19 সালের দিকে জরিনা আর জরিনার মা আমাদের বাড়িতে থাকতেন, দুলার আমার বাড়িতে থাকতেন। আচ্ছা। তো আমাদের ঢাকাতে একটা আত্মীয় স্বজন আছে, ওরে আমার কাছ থেকে জরিনাকে নিয়ে আসছিল ওদের বাড়িতে কাজ করার জন্য। আচ্ছা। বয়স 8-9 এরকম হইতে পারে জরিনার বয়স। তখন নেওয়ার পরে দিয়ে এরা 2 বছর রাখার পরে আমরা একদিন খোঁজ করলাম, তো আমাদের বাচ্চাটা কই, বাচ্চাটা দেন। বলে বাচ্চাটা তো ছিল, সে তো কিছুদিন আগে আমাদের কাছ থেকে চলে গেছে। তো আমাদের তখন তো মোবাইলের সংযোগ ছিল না, আমরা আমাদের সাথে তখন তার সাথে কোনো কথা বলতে পারিনি অনেকদিন। আমি ঢাকা আসছি, ওদের বাসাতে গেলাম, বাসাতে গেছে করে আমাদের বাড়ি থেকে চলে গেছে, কোথাও চলে গেছে জানি না। আবার এর মাকেও আমি পাঠাইছি, এমনি আরেকজন আত্মীয় স্বজন পাঠাইছি। পাঠানোর পরে ওরা আমাদের কোনো তথ্য দিতে পারেনি। এইভাবে আমরা অনেকদিন চলে যাওয়ার পরে আমার কাছ থেকে এরা ছিল অনেক বছর। জরুরি এবার আমার কাছে আমি ফোনাতে ব্যবসা করছিলাম। আমি এখন স্কুল টিচার, শিক্ষকতা করি। কিসের ব্যবসা করতেন? পোনা মাছের। পোনা মাছ? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওকে, জি। চিংড়ি মাছ ব্যবসা করতেন, ইলিশ মাছের ব্যবসা করতেন। এরা বাচ্চা দিচ্ছে। এরা তখন স্বামী মারা গেছে, স্বামী চলে গেছে, এই 2টা বাচ্চা নিয়ে উনি আমার বাড়িতে থাকি, আমাকে পোনা মাছটা ধরিয়ে দিতেন। ও আচ্ছা, আপনার ওখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। আর ওনার বাপ, ওনার ভাই, মা আমাদের বাড়িতে ছিলেন দীর্ঘ বছর, 50-60-100 বছর বয়স। আমার বাবা দাদার আমল থেকে এইভাবে কাটা গেছে। এবার কিছুদিন পরে আবার এরা এখন সরের সংস্থা সরে চলে আসছে। এখন এই বয়স এখন চলে আসছে, চলে আসি এখন ওরা জীবিকা নির্বাহ করে এসেছে। ওই যে জোরে বলছিল মিথ্যা আশ্বাস নিয়ে থাকি কদিন, ওরা আর খুঁজিয়ে আর পাওয়া হলো না, তখন এরা এখানে বসবাস করে এসেছে। এবং জোরে তো জানেও না যে আসলে কিভাবে হারাইছে বা কি অবস্থা। জোরে জানেন, আমি আপনার দেখছি, আমি যখন গত 8 তারিখেই 8-9-10টার দিকে আমার কাছে একটা নিউজ এলো, আমাদের স্যার নিউজ দিল, বেলাল ভাই আপনার একটা নিউজ আছে, আপনার বাড়ি থেকে যে মেয়েটা হারিয়ে গেছে সে মেয়েটা একটা নিউজটা পাইছি। আমি কই পাইছি নিউজটা? করলে মানিক বাজার একটা ঠিকানা দিয়া, একটা ঠিকানা দিয়া ওনার আপনার একটা ঠিকানা দিয়েছি মানিক বাজারে, ওই ঠিকানার মাধ্যমে আমি পাইছি। আপনি যদি মেয়েটার সন্ধান দিতে পারেন তাহলে আমি আপনাকেই বলতে পারি। আমি ঠিকানা দিতে পারেন, তখন আমি নাম্বারটা দিয়ে এই আপনার কি জানি একটা নাম আছে তামজিদ নাকি, ওনার কাছ থেকে আমি নাম্বারটা দিয়ে দিলাম। ওনার নাম্বার খোঁজ করলাম, বয়সরে আবার নিলে পাঠাইলাম নাম্বার। ওনার আবার বাইজিটেজি আমার বাড়িতে আছে, ওরা আমাদের বাড়িতে আছে এখন। এই ওদের থেকে নাম্বারটা নিয়ে এদের নাম্বারগুলো কাজ করে দিলাম, কালেকশন করে দিলাম। এই পর্যন্ত ঠিক আছে। হারানোর পরে আপনারা কোনো থানা পুলিশ করেন নাই? যাদের বাসা থেকে হারাইছে বুঝতে পারছি, যাদের বাড়ি থেকে হারাইছে এরাও কোনো স্টেপ নেয় নাই? না, অল ডিসিশন নিচ্ছেন আমরা জানি না। বুঝছি, মানে কিছু করতে পারেনি, কিছু বলতেও পারেন। এরা তো কিছুদিন অসহায়, একদম অসহায়, একবার বিক্ষোভ করছে কিছু। বুঝতে পারছি। ঠিক আছে, এখন দেখি, আল্লাহ ভরসা। মেয়ের সামনে তো নিব। চাষি ডাকবো আমি ভিতরে, দাঁড়ান। আপনারা তো সমস্ত কিছু শুনছেন, শুনছেন না? জি, অপেক্ষা করেন। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কথাবার্তা শোনা গেছে? যাই, ওকে। জরিনা, আপনার নিজে থেকে কখনো ইচ্ছা হয়েছে যে আপনার মাকে খুঁজে পেতে বা আপনার ভাই, পরিবার? অতটুকু কষ্ট লাগে না তো, তার জন্য তো আগ্রহ ছিল না। কষ্ট লাগেনি বলে আগ্রহ ছিল না। কিন্তু এখন আজকে ধরেন আপনার পরিবার এমন পাওয়া গেল, সেখানে পরিবার যে কোনো রকম হইতে পারে, ধনী হইতে পারে, গরিব হইতে পারে, পথের ফকির হইতে পারে, ভাগ্যে যা রাখে তাইতে থাকবো। সেক্ষেত্রে আপনার সামাজিকতা নিয়ে তো কোনো সমস্যা নাই? না না, যে মনেই হোক না কেন আপনাকে পেটে ধরছে, বাবা মা তো পাবো। এক্স্যাক্টলি, সেটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আপনার অনেক তথ্য মনে ছিল না, যিনি আপনার মায়ের দাবি নিয়ে আসবেন, বাবার দাবি নিয়ে আসবেন, ভাইয়ের দাবি নিয়ে, যদি কেউ থাকে মন খুলে কথা বলা প্রয়োজন আছে। হ্যাঁ, চুপচাপ হয়ে যায় না, আন্তরিক হওয়ার চেষ্টা করেন। অনেক সময় আমরা দেখি যে ছেলেমেয়েরা যারা এখানে আসেন হয়তো
চুপ হয়ে যান, কী কারণে যান তারাই ভালো জানেন, বাট সবসময় চুপ থাকাটা বেটার কিছু না। আমি একজনকে নিয়ে আসবো আপনার জন্য। আজকে আমাদের টক ব্যাকটা একটু ঝামেলা করছে, ইনবক্সে তথ্য আদান প্রদান করতেছি। একজন আসবে আপনার জন্যে, দেখেন আপনি তাকে চিনতে পারেন কিনা। আসেন আসেন আসেন, চলে আসেন, আসেন। ওই যে যান। হ্যাঁ, কথা বলেন। এটা না মেয়ে? এ আপনার মেয়ে? উনি কানে একটু কম শোনে। এ আপনার মেয়ে? সমস্যা নাই, এটা আপনার মেয়ে। কথা বলেন। আমি কথা বলি চাচি। মা তো অনেক কিছু কানে শোনে না, অনেক কিছু বলতে পারবে না, এই জন্য ভাইকে নিয়ে আসছে। চাচি শোনেন শোনেন শোনেন, আমার কথা শোনেন, সেন্সলেস হয়ে যাবে একটু পরে। চাচি চাচি, আমি তো কানে শোন না, ওনাকে থামাইতে হবে।
এই চাচি আমার কথা শোনেন, মায়া এভাবে যাবে না তো এরকম করলে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঝাড়ি দেন না চাচি, আমার কথা শোনেন। আমরা আমরা দেখি ও চিনতে পারে কিনা। হ্যাঁ, কথা বলে একটু, বেশি কান্দেন না, শরীর খারাপ হয়ে যাবে, অনেক দূর থেকে আসছেন। আমাকে একটু, আপনার নাম কি ভাই? দুলাল। দুলাল, আপনার বাবার নাম কি ছিল? সজীব আহমদ না সুজন আহমদ, কোনটা? সজীব। আচ্ছা, সজল বা সজীব। আচ্ছা, মায়ের নাম? লিলুফা খাতুন। আপনার যে বোনটা হারাইছে সে বোনের নাম কি? জরিনা খাতুন। আপনাদের বাড়ি কোথায় ছিল? দক্ষিণ হাতিয়া, নোয়াখালী? নোয়াখালীতে ছিল। গ্রামের নাম জোটখালী? না না, তাহলে জোটখালী লাস্টে না, আমারটা হচ্ছে দেশের বাড়ি হলেও সরসঙ্গে সন্দাগো বাড়ি 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এটা হচ্ছে বয়সের ঠিকানা। বয়সের ঠিকানা। আপনার এই বোনটা হারাইছিল কিভাবে? কোথায় দিছিলেন? কাজে দেওয়া হয়েছিল? কাজে দেওয়া হয়েছে। ওই কাজে দেওয়া হয়েছিল, ওইখান থেকে হারাইছে। আচ্ছা, আপনার কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে কথা। আপনাদের শরীরে কোথায় একটা চিহ্ন আছে যেটা কার জানার কথা? এটা মায়ে জানবে। জানবে, জিগান আপনার মায়ের। কোথায়? মাথায় দাগ আছে। কেমনে হয়েছিল দাগটা? দাগটা হ্যাঁ, জল ছিলাম স্যারের মধ্যে। হ্যাঁ, ওনার মাথার দাগ ওই বাঘটা লাগে জলিলেও কাটে গেছে জালের সাথে। আপনার কেমনে হয়েছে দাগটা? বলতে পারিনি, মনে নাই তো। মাথার দাগ আছে, তাহলে তো ও তো বড় আপনার বয়সে। দুলাল তো বয়সে বড়, ও জানে। দাগটা কি মাথায় আছে? তাহলে তো মিলছে, সবকিছু মিলছে। আপনার আপনার বলছেন যে মানিক বাজার নামে একটা বাজার আছে, বাজারে এটা আর খালাবাদ নাম বাজার রয়েছে কাছাকাছি। আর খালাবাদ গেছে যে বাজার ঠিকানা দিয়েছে, খালাগর বাড়ি গেছে, তার মানে এখানে বাজারে বলছে। আপনার বড় ভাইয়ের ট্রলারে পা কেটে যায়। আপনার কি ট্রলারে পা কাটছিল? দাগ দুগ কিছু আছে? কোথায় এটা? ও, এই চিহ্ন ট্রলারে কাটছে। কেমনে কাটছিল? কিভাবে হয়েছিল ঘটনা? চাচি কাঁদেন না, চাচি কথা বলি, কথা বলি, দাঁড়ান দাঁড়ান, কাঁদেন না, কাঁদেন না, কথা বলতে দেন। হ্যাঁ, ও ট্রলারের তলে চলে গেছিলেন, তারপরে কি ইয়েতে পাচ্ছে? ও, কাটছে ওনার পাট। আপনি দেখেন নাই? দেখছেন? দেখেন নাই তো, একদম এই যে ওটা রান বলে, রানের এই অংশ, দুনো রানই কাটছে। তার মানে এটাও মিলছে। দেখেন, আপনাকে কি ঢাকায় আনা হয়েছিল চিকিৎসার জন্য ওই সময়টাতে? না, মাছ দিয়ে আনা হয়েছে। মাছ দিয়ে কোন? আপনি হয়তো ঢাকা বলছেন। চিংড়ি চিংড়ি মাছ ধরতেন আমাদের গ্রামে, বাগধারা বা চিংড়ি মাছ ধরতেন। ঠিক আছে, চিংড়ি ধরে। আপনার মা যেখানে কাজ করছে ওইখানে ওই চিংড়ির ঘেরেই কাজ করছে। যে লোক আপনার মার সাথে, মানে আপনার মা যেই লোকের খামারে কাজ করতো ওই লোকও আসছে আছে এখানে। ওনাদের বাড়িতেই আপনার মা, আপনার বোন আপনাকে নিয়ে বোধহয় ছিল লম্বা সময়, ওই লোকও আসছে। অবস্থা খুব খারাপ ছিল, খুবই দরিদ্র ছিল তারা। এমন অবস্থা গেছে যে ভিক্ষা করেও খাইতে হয়েছে তার কথা অনুযায়ী। মা কামাই করে নিয়ে খাওয়াইতো। আপনারা কয় ভাই বোন? ভাই এই দুইজনই? আর কোনো ভাই বোন নাই? আপনার বাবা মারা গেছে কিভাবে? ও, মানে বাবা বেঁচে নাই, বাবা মারা গেছে। কি বলে আমি বুঝি না। বুঝতেছেন না? আমিও বুঝতেছি না। এলাকার লোকাল ভাষা তো, বাবা বেঁচে নাই, কষ্ট করে খাওয়াইছে, একটু সময় লাগবে বুঝতে, একটু সময় লাগবে বুঝতে, আঞ্চলিক ভাষা। আপনি ওনাদের চেহারা দেখছেন? আপনার চেহারা ওনার চেহারা একদম কপি। আপনি তো একটু শহরের মধ্যে থাকছেন, ঘরের মধ্যে থাকছেন, এই জন্য চামড়াটা একটু ফর্সা হয়েছে, কিন্তু ওনারা রোদে পুরে কাজ করে। কিন্তু দেখেন চেহারা, নাক, মুখ। আপনার মা টাইফয়েডে কানটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, চোখেও একটু কম দেখে, বুঝতে পারছেন? চোখের অপারেশন করেছেন। হ্যাঁ, আপনি যা যা বলছেন সবকিছু মিলছে আলহামদুলিল্লাহ। আপনার চাচার নাম বাবুল, বাবুল নামে এক চাচা আছে, মিলছে। আপনার মন থেকে কি বলতেছে বলেন? মন থেকে আসে? হ্যাঁ, সঠিক বলতে পারলাম না। সঠিক বলতে পারেন না? মন থেকে আসতেছে না? আমি তো কখনো দেখি নাই। দেখেন না, এটাই সত্য, দেখেন নাই। এবং ওনারা, আপনার যে তথ্য, সেই তথ্যের সাথে ওনাদের সব তথ্য মিলছে। মিলছে বলে ওনারা আসছে পাগলের মতো, পিঠে আসছে, সেই গ্রামে গঞ্জ থেকে আসছে। হ্যাঁ, তাই না?
এবং আপনি যদি কাউকে, আপনার চেহারা তো মনেও নাই, বাপের চেহারা কেমন, মায়ের চেহারা কেমন, কিচ্ছু মনে নাই, তো আপনার জায়গা থেকে আসাটাও খুব স্বাভাবিক না, তাই না? কিন্তু সব তথ্য যেহেতু মিলছে, এখন আপনার কি করা উচিত? আপনি কি করতে চান? ওনারা যদি স্বীকার করে, ওনারা তো অবশ্যই স্বীকার করবেন, ওনারা পাগলের মতো ছুটে আসছে। বোন মানেন না ওনারে? আপনার মেয়ের চেহারা আর বোনের চেহারা এক, ঠিক? হ্যাঁ, ও তো বোন মনে করে আসছে। সময় দিতে হবে, সময় নিয়েন, কোনো সমস্যা নেই। সময় নিয়ে কথাবার্তা বলে তারপরে জানায়েন, কোনো সমস্যা নেই, সময় নেন। কিন্তু ওরা তো আমার কাছে আপন কেউ না, আমি তো ওদের মনে হয় আমার দূরের থেকে আসছে, ওরা আমার আত্মীয় হইতে পারে এরকমই, কিন্তু আমার তো বাবা মা আমি বলতে পারলাম না। আমার বাবা মা যারা আমার পালিয়ে লালন করেছে তারাই তো আমার বাবা মা। সেটা তো ঠিক আছে, কিন্তু ওনারা তো আপনার জন্মদাতা পিতা, মা, ওনার জন্মদাতা মা। মা তো বলি না রঙের কথা, মা সবের কথা, মা কালো হচ্ছে আর তো মারা তোর করে ব্যালেন দিয়ে ব্যালি লাগছে ভাই বন্ধু ঘরে। মা কালা রে তেন মন্ডা ভাই বইনে দুইজনে এত মিল হইছে গো, এত রঙের ঢাকন তঙ্গ আইছি আমি গো। চাচি কান্দেন না, তোমার কথা শুনি চাচি কান্দেন না। আমার কষ্ট এক জায়গায়, ওনারা এক ছেলে পালতে পারলে আমার পালতে পারলো না কেন? যদি একটা ছেলে পালতে পারে আমার পালতে পারলো না কেন? কেন কাজে দিল? কেন কাজে দিল? মাথা ধরে সাগরে নাড়ালি দিছি মা, ওরা খোঁজারও আমরা চেষ্টা করে নাই। এখনকার যুগে কত বিজ্ঞাপন টিজ্ঞাপন ছাড়ে, তারা তো আমার খুঁজে বার করতে চেষ্টা করতে তো পারতো। ওদের শহরটা তো একবারে অশিক্ষিত না, যে একবার অশিক্ষিত তাও তো না। খোঁজার চেষ্টা করেন নাই? কেমনে করছেন? যেই লোকের বাসা থেকে হারাইছে ওই লোককে ধরা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু উনিও খুব একটা ব্যবস্থা করতে পারে নাই। চলেন, বাইরে আরো লোকজন আসছে, আমাদের হয়ে কথাবার্তা বলাই দেই, তারপর আপনি আপনার সিদ্ধান্ত জানান। আপনার পরিবারের লোকজনও আসছে, আপনি আপনার ওপিনিয়ন গুলো জানান, মতামত গুলো জানান। চাচি, চাচি কাঁদেন না, চাচি শোনেন, সবাই আসেন। আপনারা চলে আসেন, ফোনটা বন্ধ করে চলে আসেন এদিকে। অনেক ক্যান্সেল আছে, অনেক ক্যান্সেল ওনারা আর ইয়া গদি ছিল, মাঝে তারা গদি ছিল বেডের ভরতে মাছ ধরতে নদীতে জাল টেনে। না তো না কিছু স্মরণ নাই ওরকম কিছু। হ্যাঁ ওরকম কিছু স্মরণ নাই, অনেক চেষ্টা করি। একটু বড় নিয়ে এসেছি, আমরা একটু বড় নিয়ে এসেছি, আমরা বলতে পারবো না। বসেন। আপনারা তো তথ্য শুনছেন, সবকিছু মিলছে, এখানে যা ছিল ভিতরে বাইরে। ওর ভাইয়ের যে পায়ে কাটা দাগ সেটা আমরা ভিতরে নিয়ে দেখছি, 2 পায়ে এই জায়গায় কাটা দাগ আছে, বড় কাটা দাগ আছে, ট্রলের কাটছিল। তারপরে বাকি যা তথ্য বলছে, নাম থেকে শুরু করে সবকিছু মিলছে, ঠিক আছে। এখন ওনার বক্তব্য কি আমরা সেটা শুনি। জরিনা, আপনি তো ভিতরে বলছেন, এখন আপনি কি চাচ্ছেন বলেন? সময় দিতে হবে, আপনি জানতে চান জামাই? ওগুলো কিছু আর মনে নেই। বসেন চাচি, বসেন চাচি, বসেন, কান্নাকাটি করেন না, বসেন।
সমস্যা নাই, চিন্তা করেন না। বসেন বসেন, শোনেন জামাই কি বলার আছে আপনার? আপনার স্ত্রী তো বলছে যে সময় লাগবে, 2-4 দিন নিয়ে আপনারা কথাবার্তা বলে দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত দিবেন, সেটা ঠিক আছে। আপনার জন্য কি হন? ভাতিজা। আপনাদের ফ্যামিলিতে বড় হয়েছে, আপনার কি মনে হয় এটা ওর পরিবার হতে পারে? ঠিক আছে, আপনারা যাওয়ার সহযোগিতা করেন যেন ওখানে যায়, কিন্তু ভিতরে গিয়েও কিন্তু বলছে আপনারাই সমস্ত কিছু। হ্যাঁ, তো যেহেতু বুঝতে পারছেন ওদের অবস্থা কিন্তু খুব করুণ। হ্যাঁ, ওনারা পালছে আর হচ্ছে স্বামী, এই হচ্ছে বাচ্চা। আপনাদের জায়গা থেকে সহযোগিতা করতে হবে, ঠিক আছে? বাচ্চা আরেকটা আছে, দেখে আসছে, ঠিক আছে? ওনার একটা ক্ষোভ আছে যে এক ছেলে এক মেয়ে, কেন মেয়েটাকে দিয়ে দিল মানুষের বাসায় কাজের জন্য, ছেলেটাকে রাখছে কেন মেয়েটাকে দিয়ে দিল, ওই যে ওনার একটা ক্ষোভ। হ্যাঁ, জোরে তখন স্মৃতিগুলো মনে নাই। জোরে তো সকালে যে পোনা মাছ ধরছে বলছে না, আগে পোনা মাছ ধরিয়ে আগে ভাত খেয়েছে না। আর আমার বাড়িতে থাকি, আমার বাড়িতে আসছিল, আমার বাড়িতে থাকি, অসহায় ছিল, অসহায়। বেড়ি পরে আড়ি থেকে লেখা আছে না, এই বেড়ি বেড়ি পরে বেড়ি দিয়ে থাকতো আর কি, আমার বাড়ির সামনে বেড়ি, বেড়িতে ওনারা থাকতে পোনা মাছ ধরতে। এই স্কুলে যাচ্ছে, আমার স্কুলে যাচ্ছে, আমার স্কুলে এই রিয়েলিটিটা বুঝতে হবে, বাস্তবতাটা এখন ওই অভিমান দিয়ে বিচার করলে হবে না। হ্যাঁ, ওই মানিক বাজার তার একটা খালা ছিল, মানিক বাজার তার খালার বাড়িতে উনি আসা যাওয়া করতেন, বাড়িতে কিছু পাঠাতেন, নিয়ে আসতেন মানিক বাজার, উনি ওখানে যাইতে যাইতে তার খালার সাম্বুল নামের নাম। সেটাই বলতেছি, অভিমান দিয়ে বললে হবে না, এটাকে বাস্তবতা দিয়ে বুঝতে হবে যে কতটা অসহায় হলে একটা বাবা মা তার সন্তানকে মানুষের বাসায় কাজে দেয়। তো যাই হোক জরিনা, আমাদের কাজ আমরা করছি। হ্যাঁ, বাকিটুকু আপনি সময় নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানান, আর আপনারা সবাই সহযোগিতা করেন, ঠিক আছে? সমস্যা নাই, আমি যেটা বুঝতে পারছি যে সমস্যা নাই। মানুষ একদম ভিখারি থেকে কোটিপতি হয়ে যায়, আবার কোটিপতি থেকে ভিখারি হয়ে যায়। এখন হয়তো মা তোমাকে, তুমি মাকে দেখছো একবারে নিডি, একবার নিডি মানে একবারে দুর্বল, মানে গরিব, অথবা ফোনটা বন্ধ রেখে দিতে থাকে, পরিচয় দিতে থাকে, অত এই মান সম্মান লাগে, এরকম হইতে পারে। তোমার মাথার ব্রেন এখন কাজ দিতে পারে, সেগুলো আপনারা বুঝেন ব্যক্তিগতভাবে, অন্য কিছু হতে পারে। আপনারা সবাই একটু মিষ্টি মুখ করেন, আমি শেষ করি ভাই। হ্যাঁ, ওকে, জি, ভালো থাকেন। চাচি, আপনার মেয়ে আপনার কাছে যাবে, একটু সময় নেন। হ্যাঁ, চিনতে পারে নাই তো, কথাবার্তা বললে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, টেনশন করেন না, আমরা তো আসি। জরিনা, সহযোগিতা করেন। হ্যাঁ, ওকে, ভালো থাকেন, শেষ করি। তোমার দিয়ে আমরা তোমার মা অন্য কিছু বলার কিছু নেই, অত তোমাকে পাইছি, আমি তোমাকে দেখি। সম্ভবত একটা ভিডিওর কথা অনেকের আজকে মনে পড়ছে, অনেক আগে আমি করেছিলাম, আমার শুধু নামটা মনে আছে। এখন পর্যন্ত আমার এন্টায়ার লাইফের সবচাইতে ভিউয়েবল, মানে সবচেয়ে বেশি দেখা কন্টেন্ট হচ্ছে ওটা। প্রায় 4 কোটি মানুষ দেখেছে বাংলাদেশের, এমন কেউ নেই ওটা দেখেনি। ঝর্ণা সম্ভবত অতিথির নাম ছিল। ঝর্ণা উচ্চশিক্ষিত ছিলেন, যে কারণে তার শিক্ষা ব্যবস্থা, তার বড় হওয়া নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন যে উচ্চশিক্ষিত হয়ে বড় হয়ে গেছে, সেজন্য লুঙ্গি পরা পিতাকে অনেকেই মানতে চায়নি। আজকের এই ভিডিওটা কি আপনাদেরকে ঠিক সেই শিক্ষাটা থেকে, সেই লেসন থেকে বের করে নিয়ে আসলো না? উচ্চশিক্ষিত সমস্যা না, সমস্যা হচ্ছে অন্য কিছু। আমরা জাজ করতে পারবো না। আমরা কিন্তু জরিনার চোখে পানি দেখেছি, আমরা সেদিন ঝর্ণার চোখেও পানি দেখেছিলাম, অভিমান দেখেছিলাম, এবং বলেছিল যে ডিএনএ টেস্টও যদি না মিলে তাহলে সেটাই তুমিই আমার বাবা। আজকে ও কিছুই বলেনি, ও সরাসরি দুটো কথা বলেছে, আমার সময় লাগবে, ভিতরেও সময় লাগবে, বাইরে গিয়েও বলেছে সময় লাগবে, এবং আমি এটাকে বড় করতে চাইনি। দেখুন, একটা হারিয়ে যাওয়া বাচ্চাই কেবলমাত্র তার জায়গা থেকে সে বুঝতে পারে যে কি হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে কখনো সেই জিনিসটা বুঝতে পারবো না। ওর জীবনে যতগুলো ঘটনা ঘটে গেছে সেগুলো স্টাক হয়ে আছে ওই ছোটোবেলাতেই। ছোটোবেলার অভিমান, ছোটোবেলাটাই কারণ। এখন সেই কারণে জবাবদিহিতা তার বাবা মাকে বা ভাইকে করতে হতে পারে কারো কারো ক্ষেত্রে, এটাই সত্য। যে কেন আমার জীবনটা এরকম হলো, তো যদি পালন করতে নাই পারো তাহলে পৃথিবীতে কেন নিয়ে আসলা। ডেফিনেটলি আমরা, একটা কথাই আছে যে যারা বিলিভার তারা বিশ্বাস করেন সব কিছুই সুনির্দিষ্ট, ওরালা সব কিছু ঠিক করে রেখেছেন, আমরা শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত। কিন্তু আপনার সামর্থ্য থাকার পরেও আপনি অনেক সময় অনেক কিছু করতে পারবেন না। অনেক পরিবার থেকে বাচ্চারা হয়, তাদের সামর্থ্য আছে, তারপরেও বাচ্চারা তাদের কাছে থাকেনি বা থাকতে পারেনি, দিন শেষে তাদের কাছে ফিরে গেছে। আবার অনেকের সামর্থ্য নাই, নিদারুণ, ভয়াবহ, করুণ এবং দুঃসহ অবস্থার কারণে নিজের কলিজার টুকরাকে মানুষের বাসায় দেয়। সেখান থেকে কত রকমের নির্যাতন, কত রকমের ভয়াবহ অবস্থার পরিস্থিতি ফেস করে তারা তাদের জীবনপাত করে একটা সময় হয়তো পরিবারে ফেরার সুযোগ হয়। তো সেখানে যে মানবাভিমান তৈরি হয়, সেই মানবাভিমানের আনসারটুকু তারা ফ্যামিলির কাছে অনেকে চায়। আবার অনেকে ভুলে যায়, অনেকে বুঝতে পারে যে বাবা মা ইচ্ছা করে দেয়নি, তখন অনেকের জন্যই প্রশ্নটা ওঠে না। আজকের এই জরিনার জন্য প্রশ্ন উঠলো। জরিনাকে আমরা কেউ মূল্যায়ন করবো না, যেমনটা আমরা ঝর্ণাকে করেছিলাম, এবং ঝর্ণার এত বেশি মূল্যায়ন হয়েছিল, ওরে বাবা, এখন ওই ভিডিও দেখলে আমার মনে হয় যে
আসলে সেই সময়টাতে আমাদের দর্শকরাও রেডি ছিলেন না, কারণ ওই ধরনের কন্টেন্টগুলো অনেক নতুন। আমাদের আপন ঠিকানার দর্শকরা এখন অনেক বেশি ম্যাচিউর, তারা বোঝেন, পালসটা বুঝেন, এবং তাদের কাছ থেকেও আমি প্রতিনিয়ত অনেক কিছু শিখি। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে কোনো বিষয় নিয়ে আমরা জাজমেন্টে যাওয়ার আগে আমরা যেন ঠান্ডা মাথায় একটু চিন্তা করি যে এগুলোর কত রকমের, আমি যে চিন্তাটা করছি সেই চিন্তার বাইরে আরও কত আসপেক্ট থাকতে পারে। যে কোনো কিছু সবসময় মনে রাখতে হবে, আমি সবাইকে নিয়ে বলছি, আমাদের ভালোর সংখ্যা অনেক কম, এই অর্থে যে ভালোকে হাইলাইট করার জায়গাটা আমাদের অনেক কম। আমরা নেগেটিভ জিনিস চর্চা করতে পছন্দ করি, তার পেছনে বেশ কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে যে আমরা কেন এটা পছন্দ করি। কিন্তু যেগুলো ভালো হচ্ছে সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। খারাপের মধ্যেও যদি কিছু ভালো হয়, আমি কিবরিয়া অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ওই ভালোটাকে আপনারা টেনে হিঁচড়ে বড় করুন, এতে করে ভালোর সংখ্যা বেড়ে যাবে। বিলিভ মি, যত বেশি পজিটিভ আসবে, যত বেশি অ্যাপ্রিসিয়েশন আসবে, যত বেশি প্রশংসা আসবে, তত বেশি ভালো কাজ তৈরি হবে। এটা আপনার জন্য যতটা বেটার, সমাজের সব মানুষের জন্য তত বেটার। আপনি যত বেশি টেনে হিঁচড়ে নামাবেন, যত বেশি সমালোচনা করবেন, ক্রিটিসিজম করবেন, তত বেশি ওই নেগেটিভ জিনিসগুলোই আপনার সামনে তৈরি হতে থাকবে। সো এই কথাগুলো আসলে ঘুরিয়ে পিছিয়ে এমন একটা জায়গায় চলে আসলো। আমি বলতে চাই এটাই যে কোনো মানুষকে নিয়ে কোনো কিছু বলার আগে, ইভেন জরিনাকে বলি বা অন্য কোনো কন্টেন্ট, ইভেন আমার কোনো কন্টেন্ট, যে কোনো কিছু নিয়ে কোনো কিছু নেগেটিভ কনসিকুয়েন্সে যাওয়ার আগে আমাদের ইন্টেনশনটা বুঝতে হবে যে আসলে টার্গেটটা কী ছিল, এবং টার্গেটটা যে সবসময় ফিল আপও হয় তাও কিন্তু না। শেষ করছি, অনেক কথা চলে আসলো কথার প্রেক্ষাপটে, যেগুলো হয়তো অনেক অপ্রাসঙ্গিকও মনে হতে পারে। সবাই অনেক ভালো থাকুন, জরিনার জন্য দোয়া করুন, জরিনার মায়ের জন্য বিশেষ করে দোয়া করুন, যে মা তার সন্তানকে ফিরে পেয়েছে, কানে ঠিক মতো শোনে না, সে যেন তার বুকে তার সন্তানকে ফিরে পায়। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।